হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজ অনেক দিন পরে আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। মানালিতে আমাদের 3 দিনের ঘোরাঘুরির ব্লগ তোমরা অলরেডি দেখে ফেলেছো। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মানালি থেকে আসার লাস্ট ব্লগ। বাড়িতে আসার পথে আমরা দিল্লিতে কোথায় কোথায় ঘুরেছি সেটাই আজকের ব্লগে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। মানালির লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে আমরা সারাদিন ঘোরাঘুরির পর সন্ধ্যা 6টার সময় বাসে উঠে পড়েছিলাম। তারপর সারা রাত বাসে জার্নি করার পর সকাল 6টার সময় আমাদেরকে দিল্লি স্টেশনের কাছাকাছি একটা বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়। বাস স্ট্যান্ড থেকে আমরা অটোতে করে লালকেল্লা পেরিয়ে প্রথমে চলে যাই জামে মসজিদ দেখতে। একদম সকাল সকাল আমরা পৌঁছেছিলাম, যার জন্য ভিড়টাও কম ছিল, কিন্তু জামে মসজিদ বন্ধ ছিল, কারণ জামে মসজিদ 12টার সময় ওপেন হবে। আমরা দুজন অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর আমরা চলে গিয়েছিলাম ইন্ডিয়া গেটের দিকে, বাট এখানে এসে দেখি ওই রাস্তাটা পুরোপুরি বন্ধ, তাই আমাদের ওখানে যাওয়া হয়নি। দূর থেকে ভিডিও নিয়ে দেখে চলে এসেছি। এরপর আমরা সকালের নাস্তা করে ট্রেন ধরে চলে এসেছিলাম আগ্রাতে। আগ্রা এসে দুজনে সকালের ওয়েদার এনজয় করতে করতে চলে যাচ্ছিলাম আমাদের নেক্সট লোকেশনে। চারিদিকে কুয়াশা ছিল, রাস্তার দূর পর্যন্ত কিছুই দেখা যাচ্ছিল না, আর সূর্যটাও এখনো পর্যন্ত ওঠেনি। আমরা মেন রোড দিয়ে ফোনের লোকেশন অন করে দুজনে যাচ্ছিলাম তাজমহলের দিকে। আমরা এখানে টোটোতে করে এসেছি আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ কিছুটা হাঁটলেই সামনেই তাজমহল। এখান থেকে আমরা শু কভার নিয়েছি, কারণ শু কভার ছাড়া তাজমহলের ভেতরে ঢুকতে দেবে না, তাই 20 টাকা দিয়ে শু কভার নিয়ে নিলাম। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেখানটায় একটা মসজিদ আছে। এই মসজিদটা বাইরে থেকে দেখলাম, কারণ এটা কোনো কারণে বন্ধ ছিল। মসজিদ পেরিয়ে আমরা চলে যাচ্ছিলাম সামনে টিকিট কাউন্টারের দিকে। এখান থেকে দুজনের জন্য দুটো টিকিট কেটে নিয়েছি। মজার বিষয় হলো টিকিটগুলো কোনো কাগজের ছিল না, টিকিটগুলো ছিল দুটো কয়েন। তো আমাদের কাছে শুধুমাত্র কাঁধ ব্যাগটা ছিল, যার জন্য আমাদেরকে বললো ব্যাগটাকে লাগেজ রুমে রেখে আসতে, তারপর এন্ট্রি করতে হবে। তো আমরা এখন হেঁটে হেঁটে দুজনে লাগেজ রুমের দিকে চলে যাচ্ছিলাম। এখানে এসে দেখি কুকুরের থেকে বেশি হনুমান ছিল। তো ফাইনালি আমরা লাগেজ রুমের কাছে এসে টিকিট কেটে ব্যাগটাকে এখানে রেখে দিলাম। আর লাগেজ রুমের ওপরের তলায় ছিল হোটেল। যাই হোক, আমরা ব্যাগ রেখে চলে আসার সময় ভেবেছিলাম কিছু খেয়ে নেব। তো এখানে গরম গরম কচুরির সাথে আলুর তরকারি বিক্রি হচ্ছিল। আমরা দুজনে এখন সেটাই খেয়ে নিচ্ছি, কারণ ভেতরে পানির বোতল ছাড়া আর কিছুই নিয়ে যেতে দেবে না, যার জন্য আমরা বাইরে থেকে খেয়েই যাব ভেতরে। আমার হাজবেন্ডের তো সকাল সকাল এই নাস্তাটা নাকি খুব টেস্টি লেগেছে। তো নাস্তা করার পর আমরা এন্ট্রি করার জন্য গেটের সামনে চলে আসলাম। এটা ছিল পশ্চিম দিকের গেট। এখান থেকে চেক ইন করে এন্ট্রি করার পর আমরা ফাইনালি তাজমহলের দিকে চলে যাচ্ছিলাম। আমার হাজবেন্ড তো খুবই এক্সাইটেড ছিল, কারণ তার তাজমহল দেখার খুব বড় ইচ্ছা ছিল। আমরা এখানে পৌঁছানোর পর ফাইনালি সূর্য উঠতে শুরু করলো। আমরা ঠিক এই ভিউটা দেখার জন্য দেরি না করে সকাল সকাল তাজমহলের দিকে চলে এসেছিলাম, কারণ তাজমহলের পাশে দিয়ে যখন সকালের সূর্যটা সবেমাত্র ওঠে তখন ভিউটা দেখতে জাস্ট অসাধারণ লাগে। তো আমরা এখন সোজা তাজমহলের দিকে চলে যাচ্ছিলাম। চারিদিকে এখনো কুয়াশা ছিল, যার জন্য দূর থেকেও তাজমহলটাকে স্পষ্ট দেখা যাচ্ছিল না। ফাইনালি আমরা চলে এসেছি তাজমহলের সামনে। আমাদের দুজনের মনটা আজ বেশি ভালো ছিল, কারণ তাজমহল আগে ফোনে দেখতাম, এখন আমরা তাজমহলের সামনে দাঁড়িয়ে নিজের দু চোখে তাজমহলটাকে সামনে থেকে দেখতে পাচ্ছি। আমাদের আরো একটা ড্রিম কমপ্লিট হয়ে গেল। সকাল সকাল আসার কারণে লোকজন কম ছিল, তাই আমরা এখানে অনেক ভিডিও করে নিয়েছি, রিলস বানিয়েছি, যেগুলো আমি আমার ইনস্টা আইডিতে অলরেডি পোস্ট করে দিয়েছি। তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। আমার ইনস্টা আইডির নাম বাটারফ্লাই স্টোরি 09, চেক করে ফলো করে দিও। তারপর আমরা তাজমহলের কাছাকাছি চলে এসেছি। যত বেলা হচ্ছে তত লোকজনের ভিড় ধীরে ধীরে বেড়েই চলেছে। তাজমহলের ভিউটা যে কি মারাত্মক দেখতে লাগছিল, মুখে বলে বোঝানো যাবে না, সামনে থেকে যদি না দেখো। পাশে আমরা একটা বেঞ্চে এসে বসে রেস্ট নিচ্ছিলাম, কারণ এখানটায় গাছের ছায়া ছিল। এখানে এসে দেখলাম এটা দিল্লির ফেমাস প্লেসের মধ্যে একটা, তাই এখানে শুধু ইন্ডিয়ানরাই নয় ফরেনাররাও ছিল। তারা সাথে করে একটা গাইড নিয়ে তাজমহলের চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিল। এখানে আমার হাজবেন্ড শার্টটাকে স্টাইল করে নিচ্ছিল, আর জ্যাকেটও খুলে ফেলেছে, কারণ তাকে এখন সুন্দর করে আমাকে ফটো তুলে দিতে হবে। তো এখানে আমরা দুজন ফটো তুলেছি, ভিডিও করেছি। এরপর আমরা চলে যাচ্ছিলাম তাজমহলের আরেকটু সামনে। যতই তাজমহলের দিকে যাচ্ছিলাম মনে হচ্ছিল সামনেই তো তাজমহল, বাট রাস্তা এতটাই লম্বা ছিল যেন শেষই হচ্ছিল না। ফাইনালি আমরা এখানে চলে এসেছি। এখান থেকে ফটো তুললে এর সামনে থেকে ফটোগুলো অনেক ভালো ওঠে। তাজমহলের পেছনে সুন্দর একটা নদী আছে, আর ওখানের ভিউটা অনেক সুন্দর, তাই আমরা দুজনে এখন চলে যাচ্ছি সেই নদী দেখতে। যাওয়ার পথে দেখি এখানে অনেক অনেক হনুমান ছিল, মাঠে ছোটাছুটি করছিল। এখন আমরা তাজমহলের পাশে চলে এসেছি। যারা ভেতরে যাওয়ার টিকিট কেটেছে তাদের শু কভার নিতেই হবে, তা না হলে ভেতরে ঢুকতে দেবে না। আর যারা শুধুমাত্র বাইরের জায়গাগুলো ঘোরাঘুরি করার জন্য টিকিট কেটেছে তাদেরকে শু কভার কেনার দরকার পড়বে না। আমরা ভেতরে গিয়েছিলাম, বাট ওখানে ভিডিও করার পারমিশন ছিল না, যার জন্য ভেতরের কোনো ভিডিও করতে পারিনি। কিন্তু তাজমহলের বাইরের পেছনে যে নদী ছিল, সকালের আবহাওয়ায় ভিউটা জাস্ট অ্যামেজিং ছিল। এখান থেকে তাজমহলের ভিউটাও মারাত্মক সুন্দর দেখতে লাগছিল। তাজমহল দেখে একটা কথাই বলতে ইচ্ছা করলো, সেটা হলো কিছুতে এই ভালোবাসার মধ্যে আছে, তা না হলে মৃত মানুষের কবরের ওপর কেউ কেন তাজমহল নামক এমন একটা সুন্দর রাজমহল তৈরি করে দেবে। মুমতাজ মারা গিয়েছে, কিন্তু তাকে আজও সবাই চেনে এই তাজমহলের কারণে, যেটা শাহজাহান তার মৃত্যুর পরে বানিয়ে দিয়েছিল। আর আজ হাজার
হাজার টুরিস্ট শুধুমাত্র তাজমহলকে এক নজর দেখার জন্য বিদেশ থেকে এখানে চলে আসে। সত্যি সামনে থেকে না দেখলে হয়তো জানতেই পারতাম না যে একটা কবরও এতটা সুন্দর দেখতে হয়। মানুষ কবরস্থানের পাশ দিয়েও যেতে ভয় পায়, কিন্তু তাজমহলে যে একটা কবরস্থান সেটা মানুষ মনেই করে না। তার একমাত্র কারণ তাজমহলের সৌন্দর্য। এতটা সুন্দর এই তাজমহল। নদীর পাড় থেকে আমরা সুন্দর একটা ভিউ দেখতে দেখতে তাজমহলের পেছন দিয়ে চলে যাচ্ছিলাম। তো আমরা ওখানে অনেক ভিডিও করেছি। তারপর তাজমহল থেকে একটু দূরে একটা বেঞ্চে বসে রেস্ট নিচ্ছিলাম। এখানে তো একজন বিদেশি কাপল শাহজাহান আর মুমতাজ সেজে ঘুরে বেড়াচ্ছিল। এরপর আমরা চলে যাচ্ছি মিউজিয়ামের দিকে। এখানেও ভেতর থেকে কোনো ভিডিও ফটো তুলতে নিষেধ করছিল, বাট আমি তবুও লুকিয়ে কিছু ভিডিও করে নিয়েছি। মিউজিয়ামের ভেতরে রাজাদের অনেক বড় বড় তলোয়ার, কামান, আসবাবপত্র ছিল। আগেকার যুগের মানুষ অনেক লম্বা ছিল, যার জন্য তাদের খাওয়ার প্লেটও আমাদের প্লেটের চেয়ে কয়েক গুণ বড় ছিল। এখানে অনেক ম্যাপও ছিল। তাজমহলকে যে সমস্ত পাথর দিয়ে বানানো হয়েছে সেই সব পাথরের ডিটেলস ছিল। অনেক রকমের ছোট ছোট পাথরও ছিল, ছোট ছোট অনেক নাইফ ছিল। এসব দেখার পর আমরা মিউজিয়াম থেকে বাইরে বেরিয়ে আসি। এখন 10টা বাজে, এর মধ্যে অনেক ভিড় হয়ে গিয়েছে, কিন্তু আমরা যখন এসেছিলাম তখন অনেকটাই ভিড় কম ছিল। এই পাশটায় টয়লেট ছিল, আর এখানেও অনেক রাজাদের ডিটেলস দেওয়ালের গায়ে লেখা ছিল। আমাদের সবকিছু দেখা শেষ আর অনেক খিদেও লাগছিল, যার জন্য আমরা টাইম নষ্ট না করে বেরিয়ে যাওয়ার ডিসিশন নিলাম। এখান থেকে আমরা আবার অন্য একটা লোকেশনে যাব, যার জন্য টাইম ওয়েস্ট করার কোনো কথাই আসে না। সারাদিন ঘোরাঘুরি শেষ করতে হবে, কারণ রাতে আমাদের আবার ট্রেন আছে বাড়ি যাওয়ার জন্য। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। এই যে ঘুরে ঘুরে বের হতে হবে। তাজমহল থেকে বেরিয়ে আমরা চলে আসলাম সেই মসজিদটার সামনে। এটা ছিল ফতেহপুরি মসজিদ। এখানে দেখার কিছুই ছিল না, তাই আমরা ভেতরে ঢুকিনি। এরপর তাজমহলের স্মৃতি রাখার জন্য আমি এই ছোট্ট তাজমহলটাকে তাজমহলের সামনে থেকে কিনে নিয়েছি। এখানে অনেক কাঁচের ঘেরা তাজমহল আছে, বাট ভেঙে যাওয়ার ভয়েই আমি নেইনি। আর ওগুলো সাইজেও অনেকটা বড় ছিল। আমি যেটা নিয়েছি সেটা সাইজে ছোট ছিল, আর ভাঙারও ভয় নেই, তাই আমি এটাই নিলাম। আশপাশের দোকানগুলোতে পাথরের তৈরি হামানদিস, নুনের কন্টেনার, পাথরের ব্রেসলেট, দুল, হার আর অনেক রকমের মিষ্টি বিক্রি হচ্ছিল। আমি সেখান থেকেও এক সেট পাথরের হার, দুল আর ব্রেসলেট নিয়েছি, যেটা ভিডিওতে নেওয়া হয়নি। তারপর ওখান থেকে চিকেন বিরিয়ানি খেয়ে দুজনে চলে যাচ্ছিলাম আমাদের নেক্সট লোকেশনে। একটা অটোতে করে আমরা চলে এসেছি আগ্রার আরেকটা ফেমাস জায়গাতে। এটা ছিল আগ্রার রেড ফোর্ট। এখানেও অনেক ভিড় ছিল। আমরা এখানে দুজনে টিকিট কেটে ব্যাগটাকে লাগেজ রুমে রেখে দিলাম। তারপর এখানে সুন্দর ভিউটা ক্যাপচার করতে করতে চলে যাচ্ছিলাম রেড ফোর্টের ভেতরের দিকে। এখানকার ইতিহাস সম্পর্কে আমার হাজবেন্ড আমাকে ডিটেলসে জানাচ্ছিল, আর আমি ইতিহাসটাকে আশপাশের সবকিছুর সাথে মিলাতে মিলাতে ভেতরে যাচ্ছিলাম। এখানে ছেলেদের লাইন আর মেয়েদের লাইন আলাদা ছিল, আর অনেক বড় লাইন ছিল। ছেলেদের লাইন ছোট ছিল, যার জন্য আমার হাজবেন্ড আমার থেকে আগে ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে একা একাই ভিডিও করছিল আর আমার জন্য ওয়েট করছিল। আমার যেতে একটু লেট হয়, কারণ মেয়েদের লাইন ছেলেদের তুলনায় অনেকটাই বড় ছিল। আর এখানে অনেক কোরিয়ান মেয়ে, চাইনিজ মেয়ে, ছেলে, আমেরিকান ফ্যামিলি ঘুরতে এসেছিল। এখন আমরা দুই দিকের দুই বড় বড় প্রাচীরের মাঝখান দিয়ে উপরের দিকে চলে যাচ্ছিলাম। এটা অনেকটাই লম্বা ছিল। যাদের কোমরে ব্যথা, পায়ে ব্যথা, তারা এখানে ঘুরতে আসলে হাঁপিয়ে যাবে, কারণ এখানে সবকিছু দেখতে হলে পায়ে হেঁটেই দেখতে হবে। ঘুরতে ঘুরতে একদম পায়ে ব্যথা হয়ে যাবে, তবুও ঘুরে শেষ করা যাবে না, কারণ রেড ফোর্টটা ছিল অনেক বড়। আমরা এখানেই ফটো ভিডিও করি, তারপর একটা গাছের নিচে বসি, কারণ গরমে আর হাঁটার কারণে পায়ের মধ্যে অলরেডি ব্যথা শুরু হয়ে গিয়েছে। এখানে হনুমানের পাশাপাশি অনেক কাঠবেড়ালিও ছিল। আমরা বসেছিলাম আর আমাদের পাশে এসে বসেছিল একটা হনুমান। আমার হাজবেন্ড আবার তার সাথে কথা বলছিল। অনেকক্ষণ রেস্ট করার পর আমরা ঠিক করলাম এবার ভেতরের দিকে যাওয়া। এটা ছিল একটা রান্নার হাঁড়ি। এত বড় হাঁড়িতে রাজাদের জন্য রান্না করা হতো, আর আমরা হাঁড়ির তুলনায় পিঁপড়ের মতো। এখন আমরা ভেতরের দিকে যাব। সকাল থেকে হেঁটে হেঁটে আমাদের পা এখন সত্যি ব্যথা হয়ে গিয়েছে, কিন্তু ঘুরতে হলে আমাদেরকে হাঁটতেই হবে, কিচ্ছু করার নেই। ভেতরটা একদম অন্ধকার ছিল, চারিদিকে অনেক ঘর, মাঝখানে এরকম একটা ফাঁকা জায়গা ছিল। এরপর আমরা চলে যাচ্ছিলাম আরো ভেতরের দিকে। সত্যি বলতে এখানে দেখার কিছুই ছিল না, চারিদিকে সব জেলখানা আর ঘর বাড়ি ছিল, দেখার কিছুই নেই। কিন্তু তাজমহলের থেকে রেড ফোর্টের দূরত্ব কম ছিল, আর রেড ফোর্ট আগ্রার একটা ফেমাস জায়গা, তাই এখানে আমাদের ঘুরতে আসে। এরপর আমরা সিঁড়ি বেয়ে দোতলায় উঠে আসলাম, আর এখানে দোতলা আমাদের নর্মাল বাড়ির 4 তলার সমান। এখানে অনেক জানালা ছিল, তো একটা জানালা দিয়ে আমরা বাইরে দেখছিলাম। তখনই চোখে পড়লো বাইরের সুন্দর দৃশ্য। এখান থেকে বাইরের দৃশ্য অনেক সুন্দর দেখা যাচ্ছিল। তখনই দেখলাম রেড ফোর্ট থেকে তাজমহল পরিষ্কার দেখা যাচ্ছে। নিচে ঘাস কেটে সুন্দর করে হিন্দিতে লেখা ছিল আগ্রা কিল্লা। এরপর আমরা চলে আসলাম মিনা মসজিদে। এটা 3 তলা সিঁড়ির সামনে ছিল ছোট মতো একটা মসজিদ। এরপর আমরা সোজা 3 তলায় চলে আসলাম। এখান থেকে চারিদিকের ভিউটা অনেক সুন্দর দেখতে লাগছিল, তো আমরা এখানে কিছু ফটো তুলছিলাম। আমরা এখানে এসে একটা জায়গাতে বসি। এখান থেকে নিচের চারিদিকে যে ঘরগুলো ছিল সেগুলো সব কয়েদিদের জন্য জেলখানা ছিল। আমরা এখানে বসে বসে সেগুলোই বলছিলাম আর একটু রেস্ট নিচ্ছিলাম। এরপর আমরা ওখান থেকে চলে আসলাম সোজা নিচের দিকে। এই জায়গাটাতে বলিউডের মুভি শুটিং হয়েছিল, যার জন্য সবাই এখানে ফটো তুলছিল, বাট আমরা তুলিনি। আমরা সোজা চলে যাচ্ছিলাম বাইরের দিকে। রেড ফোর্ট থেকে বেরিয়ে আমরা প্রথমে এখানে জলজিরা দিয়ে জল খেয়ে নিলাম। জলটা ঠান্ডা থাকার কারণে এই গরমে আমাদের একটু ভালো লাগলো। এরপর সোজা অটোতে করে চলে আসলাম
আসলাম আমরা স্টেশনে। এসে দেখি ডাস্টবিন থেকে একটা হনুমান খাবার খাচ্ছে। সেটা দেখে একটা মেয়ে হনুমানকে একটা থামস আপের বোতল দিল, আর হনুমানটা আনন্দের সাথে থামস আপটাকে খেয়ে শেষ করছে। গরমে ঠান্ডা থামস আপ খেয়ে তার অনেক ভালো লাগছে, দেখেই বোঝা যাচ্ছে, তাই সে আরো মজা করে খাচ্ছে থামস আপটাকে। আমার হাজবেন্ড এখানে আমার জন্য কিছু চকলেট এনে দিয়েছে বসে বসে খাওয়ার জন্য। ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে, এখন আমরা চলে যাব আমাদের বাড়িতে। দিল্লিকে টাটা বাই বাই বলে আমরা ট্রেনে উঠে পড়লাম। আমরা আমাদের ড্রিম মানালি এবং দিল্লির ট্যুর কমপ্লিট করে এবার চলে যাচ্ছি। আমাদের ড্রিম কমপ্লিট করতে পেরে সত্যি আমরা অনেক হ্যাপি। এখন আমরা ট্রেনে আমাদের সিটে বসে পড়েছি। ট্রেন এখন খুবই স্লোলি যাচ্ছে। আমার হাজবেন্ড আমাকে ট্রেন থেকে সুন্দর লাভ শেপের এই স্মল পিলোটা কিনে দিয়েছে আর একটা হ্যান্ডব্যাগ কিনে দিয়েছে, এটা আমার অনেক পছন্দ হয়েছে। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের ট্রেনটা ছিল বিকেল 4টের ট্রেন। দিল্লিকে বাই বাই বলে চলে যাচ্ছি আমরা বাড়িতে। ট্রেনটা সম্পূর্ণ ফাঁকা ছিল, যার জন্য দুজন দুটো সিট দখল করে বসেছিলাম। তো আমরা এখন দুজনে গরম গরম সিঙ্গারা খেয়ে নিলাম। আমি আবারও বোরকা পরে নিয়েছি, আর আমার হাজবেন্ড আমার কোলের ওপরে মাথা দিয়ে শুয়ে পড়েছে। তার নাকি মাথা যন্ত্রণা করছিল, তাই আমি তার মাথা ম্যাসেজ করে দিচ্ছিলাম। এখন আমরা খেয়ে নেব। আমরা খাবার অর্ডার করেছিলাম, সেটা দিয়ে গিয়েছে। ট্রেনে কোনো ক্যান্টিন নেই, তাই আমরা বাইরে থেকে অর্ডার করেছিলাম। এখানে আমাদের এগ থালি দিয়েছিল। থালিতে ছিল সাদা ভাত, ডাল, দুটো ডিমের এগ কারি, রায়তা, একটা আমের আচার, সালাদ আর এক পিস সন্দেশ এবং 2 পিস পরোটা। স্টেশনের খাবারের থেকে এই খাবারের টেস্ট আছে। খাওয়ার পর আমরা খেয়ে নিলাম দুজনে দুটো লস্যি। আমরা প্রায় বিজয়ওয়াড়ার কাছাকাছি চলে এসেছি, আর এখানে নদীটা পুরোপুরি শুকনো। আমার হাজবেন্ড এখানে বোরিং ফিল করছিল, তাই বসে বসে রিলস দেখছিল আর টাইম পাস করছিল। ট্রেন 2 ঘন্টা লেট আছে, তাই বাড়ি যেতে যেতে আমাদের রাত হয়ে যাবে। বাড়ি যাওয়ার রাস্তায় এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম বিজয়ওয়াড়াতে। এখন আমার হাজবেন্ড আবারও শুয়ে পড়েছে, আর কিছুক্ষণ পরে আমরা নেমে যাব, কিন্তু এই কিছুক্ষণটা আর আসছেই না। এদিকে দিনের আলো ফুরিয়ে রাত হয়ে গিয়েছে, আর রাতের বেলা আমাদের দুজনকে দেখাই যাচ্ছিল না, কারণ ঘুম না হওয়ার কারণে আমাদের দুজনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। বসে বসে দুজনে রিলস দেখছিলাম, কি আর করার। ট্রেনে থাকলে তো নেটওয়ার্ক ভালোভাবে কাজ করে না। ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে গিয়েছি। এখন সম্পূর্ণ ভোর। আমরা ব্রিজ ক্রস করে চলে যাচ্ছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে আমরা যাব সোজা বাস স্ট্যান্ডে। এখন আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ড থেকে টিকিট কেটে আমরা বাসে উঠে পড়ি। এখন আমাদের শরীরের অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছে। আমার হাজবেন্ড তো সিটে বসে ঘুমিয়েই পড়েছে, কারণ সে অনেক টায়ার্ড ছিল। আমাদের বাস ছেড়ে দিয়েছে। আমরা এখন সোজা চলে যাচ্ছি গুন্টুরে। গুন্টুর বাস স্ট্যান্ড থেকে আমাদেরকে আবার বাড়ি যাওয়ার জন্য অটো ধরতে হবে। বাসে বসে বসে এখন আমি চকলেট খেয়ে নিচ্ছিলাম। তো অটোতে করে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। মানালিতে যাওয়া থেকে ঘোরাঘুরি আর চলে আসা সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের ড্রিম কমপ্লিটের জার্নিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমাকে যদি এখনো ফলো না করে থাকো তাহলে অবশ্যই ফলো করে রাখো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে বাই বাই।